এই ভিডিওতে আমরা আলোচনা করব সিগনিফিক্যান্ট ফিগার্স বা সিগনিফিক্যান্ট ডিজিটস, বাংলায় বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা। ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো পরিমাপ কখনোই সম্পূর্ণভাবে ত্রুটিবিহীন হতে পারে না, অর্থাৎ পরিমাপের মধ্যে সর্বদাই কিছু না কিছু পরিমাণ ত্রুটি থাকবে। সেই কারণে ভৌত রাশির মানকে এমনভাবে প্রকাশ করা উচিত যাতে ওই মান দেখেই আমরা ওই ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে অ্যাকিউরেসি এবং প্রিসিশন সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা পেতে পারি। এই ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে প্রিসিশন প্রকাশ করার একটি সূচক বা ইন্ডিকেটরই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স বা সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। চলো বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে দেখে নেই। মনে করো এটি হলো একটি দণ্ড। এই দণ্ডের আমরা দৈর্ঘ্য পরিমাপ করব একটি স্কেলের সাহায্যে। মনে করো আমরা এই একটি স্কেল নিলাম। এই স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক মনে করো 0.1 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের জিওমেট্রি বক্সে যে সাধারণ স্কেল রয়েছে সেটি। এবার মনে করো এটি হলো 0 দাগ, এটি হলো 1 দাগ, এটি হলো 2 দাগ। এবার তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এই স্কেলে 1 সেন্টিমিটারের ব্যবধানকে 10 ভাগ করা আছে, তাহলে মনে করো এই রকম হলো। এবার মনে করো তুমি এখান থেকে দেখে এর পরিমাপ কী লিখবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এই 1 দাগ পার হয়েছে, তারপর 1.1, 1.2, 1.3, 1.4, তারপরে মনে করি এদিকে রয়েছে, এদিকে 2 আছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই স্কেলটির দৈর্ঘ্য 1.1, 1.2 এর বেশি, প্রায় 1.3 পর্যন্ত গিয়েছে। 1.3কে এটি ছোঁয়নি। তাহলে এই যন্ত্রের সাহায্যে তুমি যদি এই দৈর্ঘ্যটি পরিমাপ করো, তুমি লিখবে যে এর দৈর্ঘ্য হচ্ছে 1.3 সেন্টিমিটার। তুমি বুঝতেই পারছো এটি প্রায় 1.3 সেন্টিমিটারকে টাচ করেছে। এখন দেখো এই দণ্ডটির দৈর্ঘ্যই যদি তুমি একটি স্কেলের সাহায্যে নির্ণয় করতে, যেটির লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার, অর্থাৎ যার মধ্যে 1 সেন্টিমিটারের ব্যবধানকে 100 ভাগ করা আছে, তাহলে এটি হচ্ছে 0 দাগ, এটি 1 দাগ, এটি হলো মনে করো 2 দাগ। এখানে 1 সেন্টিমিটারের ব্যবধানকে 100 ভাগ করা আছে। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে দেখো এই যে অসম্পূর্ণতা ছিল এটি এখানে আরও কমে যাবে। তুমি যদি এখান থেকে এই স্কেলের সাহায্যে পরিমাপ করো তাহলে হয়তো মানটি পাবে 1.29 সেন্টিমিটার, অর্থাৎ তোমার এই পরিমাপের ক্ষেত্রে আরও বেশি সূক্ষ্মতা হলো, অর্থাৎ এই পরিমাপ আরও বেশি প্রিসাইজ, অর্থাৎ এখানে প্রিসিশন বেশি। এখন মনে করো এই স্কেলটির সাহায্যেই, এখন মনে করো এই দণ্ডটির দৈর্ঘ্যই তুমি আরও একটি স্কেলের সাহায্যে পরিমাপ করবে, যার লঘিষ্ঠ ধ্রুবক এটি হচ্ছে 0.001 সেন্টিমিটার, অর্থাৎ এই স্কেলে 1 সেন্টিমিটারের ব্যবধানকে মনে করো ভাগ করা আছে 1000 ভাগ। যদিও 1000 ভাগ করা থাকলে আমরা খালি চোখে এগুলি বুঝতেই পারবো না। তো মনে করো এই জায়গাটাকে ম্যাগনিফাই করা হলো, আমরা এই জায়গাকে ম্যাগনিফাই করে দেখছি। তাহলে বুঝতেই পারছো এই স্কেলের সাহায্যে তুমি 1.29 এরকম পর্যন্ত পরিমাপ করতে পারবে। এখন যদি 1000 ভাগ করা আছে 1 সেন্টিমিটারের ব্যবধানকে, এরকম কোনো স্কেল দিয়ে যদি তুমি পরিমাপ করো তাহলে হয়তো এই দণ্ডটির দৈর্ঘ্য পেলে 1.288 সেন্টিমিটার। এখন দেখো এই পরিমাপের ক্ষেত্রে কি আরও বেশি সূক্ষ্মতা হলো, অর্থাৎ প্রিসিশন এখানে আরও বেশি। এখন ধরো এরকম না হয় যদি এই যে স্কেলটি আমরা নিলাম তার লঘিষ্ঠ ধ্রুবক যদি 0.0001 সেন্টিমিটার হতো, অর্থাৎ 1 সেন্টিমিটারের ব্যবধানকে যদি 10,000 ভাগ করা হতো, তাহলে আমরা এখানে দশমিকের পরে আরও একটি ঘর পর্যন্ত মাপতে পারতাম, অর্থাৎ মনে করো 2.881 সেন্টিমিটার এরকম কোনো পার্ট হয়তো আমরা পেতাম। তারপর মনে করো যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক যদি আরও 10 ভাগ বেশি হতো, অর্থাৎ মনে করো তারপরে 4টি শূন্য 1 সেন্টিমিটার হতো, তাহলে এই দণ্ডটির দৈর্ঘ্যই আমরা ওই যন্ত্র দিয়ে পরিমাপ করলে হয়তো পেতাম 2.881, তারপর মনে করো আরও একটু 1। এই ঘরটি যা কিছু হতে পারে আমি জাস্ট বোঝার জন্য বলছি। আর অবশ্যই এরকম লঘিষ্ঠ ধ্রুবকযুক্ত কোনো স্কেল হলে এগুলি খালি চোখে আমরা কখনোই পরিমাপ করতে পারবো না। সেক্ষেত্রে এরকম সূক্ষ্ম পরিমাপ করার জন্য অন্যান্য পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হয়। যাই হোক, আমি জাস্ট বোঝার জন্য বললাম। তাহলে দেখো তুমি এই স্কেল দিয়ে পরিমাপ করলে শুধুমাত্র এখানে দশমিকের পরে এই 1 ঘর পর্যন্তই মাপতে পারছো, অর্থাৎ এই পরিমাপের ক্ষেত্রে বুঝতেই পারছো ত্রুটির পরিমাণ বেশি। এই পরিমাপের ক্ষেত্রে দেখো সূক্ষ্মতা আরও বাড়লো, ত্রুটির পরিমাণ অনেকটাই কমে গেল। এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটি আরও কম, এই পরিমাপের ত্রুটি আরও কম, এই পরিমাপের ত্রুটি আরও কম হবে। এখন দেখো এই যে দণ্ডটির দৈর্ঘ্য তুমি এই স্কেল দিয়ে মাপলে, এখানে এই যে ঘরটি হলো 3,
এটি কিন্তু নিশ্চিত নয়, মানে তুমি এক্স্যাক্ট বলতে পারবে না যে এই দণ্ডটির দৈর্ঘ্য 1.3 সেন্টিমিটার, 3তেই শেষ, এর পরে কিছু নেই, বা একের পরে 3 ঘর পর্যন্তই হয়েছে, কমও না বেশিও না, তা কিন্তু তুমি বলতে পারছো না। অর্থাৎ এই ঘরটি হলো অনিশ্চিত। হ্যাঁ, তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যেটি 1 সেন্টিমিটারের বেশি 1 সেন্টিমিটারকে পার করেছে। এখানে দেখো তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যে এটি 1 সেন্টিমিটারের পর আরও 0.2 সেন্টিমিটারকে নিশ্চিতভাবে পার করেছে, কিন্তু এই 9কে তুমি নিশ্চিতভাবে বলতে পারবে না। অর্থাৎ এই 9 যে নিশ্চিত, এটি তুমি এই স্কেলের ক্ষেত্রে বলতে পারবে না, বুঝতেই পারছো একই রকম। তাহলে দেখো এইখানে এই 9 সংখ্যাটি অর্থাৎ শেষের সংখ্যাটি অনিশ্চিত, এরপরে কিছু থাকতেও পারে বা এটি 9 না হয়ে এর থেকে কম হতে পারে। এই স্কেলের ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে ম্যাগনিফাই করে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা পার্ট পেয়েছি 1.288। দেখো এখানে 1.288, এই 3টি ঘর নিশ্চিত, কিন্তু শেষের ঘরটি যে নিশ্চিত তা কিন্তু তুমি এই স্কেলের ক্ষেত্রে বলতে পারবে না। একই রকমভাবে এই স্কেলের ক্ষেত্রে এই সংখ্যাটি অনিশ্চিত, এই স্কেল দ্বারা পরিমাপের ক্ষেত্রে এই সংখ্যাটি অনিশ্চিত। তাহলে তোমরা বুঝতেই পারছো, আমরা কোনো যন্ত্র দিয়ে কোনো ভৌত রাশির যদি পরিমাপ করি, তাহলে পরিমাপের শেষ যে ডিজিটটি হয় সেটি কখনোই নিশ্চিত হতে পারে না। পরিমাপ পদ্ধতিকে আরও সূক্ষ্মতর করা হলে সেই সংখ্যাটি দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটি পরিমাপ হলো, এখানে আমরা শেষ অঙ্কটি সর্বদাই অনিশ্চিত এবং তার আগে যতগুলি অঙ্ক থাকে সেগুলি নিশ্চিত। এই মোট নিশ্চিত এবং অনিশ্চিত অঙ্ক নিয়েই যে পরিমাপটি হলো তাকে আমরা বলি সার্থক অঙ্ক সংখ্যা। অর্থাৎ এই পরিমাপের ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার হলো দুটি, একটি অনিশ্চিত একটি নিশ্চিত। এখানে সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক অঙ্ক সংখ্যা হলো 3টি। দেখো একটি অনিশ্চিত এবং এই দুটি নিশ্চিত। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার হলো 4টি, এই শেষেরটি অনিশ্চিত এবং প্রথম 3টি নিশ্চিত। এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 1 2 3 4 5 6, 6টি, শেষেরটি অনিশ্চিত এবং এই 5টি নিশ্চিত। তাহলে দেখো যন্ত্রের অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা লিস্ট কাউন্ট নিয়েছি 0.1, এর লিস্ট কাউন্ট আরও কম, এর লিস্ট কাউন্ট আরও কম, এর লিস্ট কাউন্ট আরও কম। তাহলে যন্ত্রের লিস্ট কাউন্ট অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক যত ছোট হবে পরিমাপের প্রিসিশন তত বৃদ্ধি পাবে এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো, যেই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেশি সেই পাঠ তত বেশি সূক্ষ্ম, সেই পাঠের প্রিসিশন তত বেশি। এবং সাধারণভাবে বললে সিগনিফিক্যান্ট ফিগার যত বেশি হবে অ্যাকিউরেসিও সাধারণভাবে বেশি হয়, যদি অ্যাকিউরেসি পরিমাপের ত্রুটির ওপরও নির্ভর করে, তবে নর্মালি সিগনিফিক্যান্ট ফিগার বেশি হওয়ার অর্থই হলো অ্যাকিউরেসি বেশি। দেখো তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো এই পাঠের তুলনায় এই পাঠ অনেক বেশি অ্যাকিউরেট, আমরা দশমিকের পর এখানে অনেক ঘর পর্যন্ত মাপতে পেরেছি। এবং আরও একটা বিষয় লক্ষ্য করো যে সিগনিফিক্যান্ট ফিগার্স অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত বেশি হবে পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি তত কমে যাবে। দেখো এই যন্ত্রের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হয়েছে 0.1 সেন্টিমিটার, তাহলে এই পরিমাপের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি হতে পারে 0.1 সেন্টিমিটার। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি 0.1 এবং এখানে পরিমাপ হয়েছে 1.3, একে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা ত্রুটি পাবো। এই পাঠের ক্ষেত্রে দেখো লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 সেন্টিমিটার এবং পরিমাপ করে আমরা পাঠ পেয়েছি 1.288 সেন্টিমিটার। তাহলে এখানে শতকরা ত্রুটি 100 দিয়ে গুণ করলেই হবে। তোমরা বুঝতেই পারছো, দেখো এই মানটি অনেক কম হবে এর তুলনায়। তাহলে পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত বেশি হবে পরিমাপের ত্রুটিও তত কম হবে। তাহলে আমরা কি দেখলাম যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত বেশি হবে পরিমাপের সূক্ষ্মতা তত বেশি হবে, অর্থাৎ পরিমাপের প্রিসিশনকে নির্দেশ করে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আমরা যত ক্ষুদ্র লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্টযুক্ত যন্ত্র ব্যবহার করব তত আমরা বেশি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কোনো ভৌত রাশির পরিমাপ করতে পারবো, অর্থাৎ ভৌত রাশির পরিমাপ তত বেশি অ্যাকিউরেট হবে। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলতে কি বোঝায়, তোমরা যদি বিষয়টি বুঝে থাকো তাহলে সহজেই এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারবে। বলো যে মনে করো একটি পাঠ 1 সেন্টিমিটার, 1.0 সেন্টিমিটার, 1.00 সেন্টিমিটার, এই 3টি পাঠের মধ্যে কি ডিফারেন্স, অর্থাৎ এই 3টি মেজারমেন্টের মধ্যে কি ডিফারেন্স। আপাত দৃষ্টিতে দেখো প্রত্যেকটি 1 সেন্টিমিটার মনে হচ্ছে, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দেখো এই 3টির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি প্রকৃতপক্ষে প্রিসিশন অর্থাৎ পরিমাপের সূক্ষ্মতার পার্থক্য। দেখো এই পরিমাপ এটি যে যন্ত্র দিয়ে করা হয়েছে তার লিস্ট কাউন্ট হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 0 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটারের দাগের ব্যবধানকে কোনো ভাগ করে না।
এখানে দেখো দশমিকের পর আমরা 1 ঘর পর্যন্ত মাপতে পেরেছি, অর্থাৎ যে যন্ত্র দিয়ে আমরা এটি পরিমাপ করেছি তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 1 সেন্টিমিটারের ব্যবধানকে এখানে 10 ভাগ করা রয়েছে। এখানে দেখো যে যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করেছি তার লিস্ট কাউন্ট হচ্ছে এখানে 0.001, অর্থাৎ যে যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করেছি, যে স্কেল দিয়ে, তার 1 সেন্টিমিটারের ব্যবধানকে এখানে 100 ভাগ করা আছে। তোমরা বুঝতেই পারছো এই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1, এই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, এই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, অর্থাৎ এই পাঠটি বেশি প্রিসাইজ, এটির অ্যাকিউরেসিও বেশি। তাহলে বুঝতেই পারছো এই তিনটি প্রকৃতপক্ষে এক নয়। তবে হ্যাঁ, ক্যালকুলেশনের ক্ষেত্রে তিনটি একই মান বহন করলেও কিন্তু এর সূক্ষ্মতা এবং প্রিসিশন অনেক বেশি। এখন আমরা দেখব ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো বেশ কয়েকটি সাধারণ নিয়ম আছে, তোমাদের এগুলো ভালো মতো জেনে রাখতে হবে। দেখো প্রথম নিয়মটি হলো কোনো পরিমাপের ক্ষেত্রে যদি কোনো শূন্য না থাকে, অর্থাৎ অশূন্য সংখ্যা যত আছে সবগুলি তাৎপর্যপূর্ণ হবে। মনে করো একটি পাঠ x = 1458 মিটার, তাহলে দেখো এখানে কোনো শূন্য নেই, অর্থাৎ যতগুলি অশূন্য সংখ্যা আছে 1 2 3 4, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার হবে 4। একই রকমভাবে মনে করো 1 2 8 9 5, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 5টি। তারপর রুল 2 হচ্ছে যদি অশূন্য সংখ্যার মাঝে কোনো শূন্য থাকে তাহলে সেগুলিও তাৎপর্যপূর্ণ হবে। মনে করো একটি সংখ্যা x = 10805 মিটার, তাহলে এখানে দেখো এই অশূন্য সংখ্যাগুলির মাঝে এই শূন্য রয়েছে, অর্থাৎ এই শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 4 5টি, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5। একই রকমভাবে 1002, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4টি, অর্থাৎ এই দুটি এখানে তাৎপর্যপূর্ণ। এরপর তৃতীয় নিয়ম হলো যে কোনো সংখ্যার মান যদি 1-এর থেকে কম হয়, অর্থাৎ ভগ্নাংশে যদি হয়, তাহলে দশমিকের পরে প্রথম যে শূন্যগুলি রয়েছে সেগুলি তাৎপর্যপূর্ণ হবে না। ধরো x = 0.00295, এই পাঠের ক্ষেত্রে দেখো এই দশমিকের পরে প্রথমে যে শূন্যগুলি রয়েছে এগুলি তাৎপর্যপূর্ণ নয়। আর হ্যাঁ, অবশ্যই যে আমরা কনভেনশনালি যে দশমিকের আগে শূন্য দিই এটিও তাৎপর্যপূর্ণ নয় অবশ্যই। তাহলে আবার বলছি যে কোনো সংখ্যা যদি 1-এর থেকে কম হয় তাহলে দশমিক বিন্দুর পরে যে প্রথম শূন্যগুলি থাকবে সেগুলি তাৎপর্যপূর্ণ নয়, এবং এই শূন্যটিও তাৎপর্যপূর্ণ নয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 এই 3টি। এরপর 4 নম্বর নিয়ম হলো কোনো সংখ্যার মধ্যে যদি কোনো দশমিক না থাকে তাহলে প্রান্তের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয় না। মনে করো একটি দৈর্ঘ্য 280 মিটার, তাহলে দেখো এখানে এই যে প্রান্তের শূন্যটি রয়েছে এটি তাৎপর্যপূর্ণ হবে না, অর্থাৎ এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সিগনিফিকেন্ট ফিগার হবে 2টি। একই রকমভাবে মনে করো 4700 কিলোগ্রাম, এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2টি, অর্থাৎ এই প্রান্তের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে না। রুল 5 হলো যে কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক থাকে, মনে করো 2100, কোনো দশমিকযুক্ত সংখ্যার শেষের দিকে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলি তাৎপর্যপূর্ণ হবে, অর্থাৎ এই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 4। তোমরা বুঝতেই পারছো এই শেষের শূন্য দুটি তাৎপর্যপূর্ণ হবে। তাহলে মনে করো একটি দৈর্ঘ্য 0.00690 সেন্টিমিটার, এই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তোমরা সহজেই বুঝতে পারছো যে দশমিক বিন্দুর পরে যে প্রথম শূন্য এগুলি তাৎপর্যপূর্ণ নয়, এবং দশমিক বিন্দু যুক্ত সংখ্যার ক্ষেত্রে শেষের শূন্যগুলি অর্থাৎ ট্রেইলিং জিরো বলা হয় এদেরকে, ট্রেইলিং জিরো অর্থাৎ প্রান্তের শূন্যগুলি ট্রেইলিং জিরোস। তাহলে ট্রেইলিং জিরোস থাকলে শেষের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে এই 3টি। এরপর 6 নম্বর নিয়ম এটি হলো যে আমরা কোনো পরিমাপ করার পর যদি এক একক থেকে অন্য এককে রূপান্তর করি তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো বৃদ্ধি বা হ্রাস হয় না, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। তাহলে এটি হলো চেঞ্জ অফ ইউনিট, অর্থাৎ এককের পরিবর্তনে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো রকম পরিবর্তন হয় না। মনে করো একটি পাঠ 4.700 মিটার, তাহলে একে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটি হবে 470.0 সেন্টিমিটার। একে যদি আমরা মিলিমিটার করি তাহলে হবে 4700 মিলিমিটার।
একে যদি আমরা কিলোমিটার করি তাহলে এখানে কি করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.004700 কিলোমিটার হবে। দেখো আমরা আমাদের যন্ত্র দিয়ে এই পরিমাপটি করেছি, তোমরা বুঝতেই পারছো এখানে আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মাপতে পেরেছি, অর্থাৎ আমরা যেই যন্ত্র ব্যবহার করেছি তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.0001 মিটার। তাহলে বুঝতেই পারছো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি। কিন্তু দেখো এখানে এই পরিমাপের ক্ষেত্রে দেখো যদি শুধুমাত্র তোমাকে এই একক থেকে এখানে কনভার্ট করে দেওয়া হয়, তুমি বলবে যে দেখো প্রান্তের শূন্যগুলি আমরা আগেই দেখলাম যে তাৎপর্যপূর্ণ হয় না, তাহলে এখানে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 হবে? নিশ্চয়ই নয়, কারণ এখানে আমরা যেই যন্ত্র দিয়ে পরিমাপ করেছি তার লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.0001 মিটার। অর্থাৎ আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বৃদ্ধি করতে গেলে বা হ্রাস করতে গেলে আমাদের যে যন্ত্র দিয়ে পরিমাপ করেছি সেই যন্ত্রকে পরিবর্তন করতে হবে। আমরা আগেই দেখেছি যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক যত কম হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তত বাড়বে। অর্থাৎ আমরা বেশি লঘিষ্ঠ ধ্রুবকযুক্ত কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বাড়াতে পারবো না। বুঝতেই পারছো এখানে নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6টি হবে না, এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টিই থাকবে। এই কারণেই যখন এক একক থেকে অন্য এককে কনভার্ট করা হয় তখন আমরা লিখি এইভাবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সঠিক রেখে 10-এর ঘাত হিসাবে লিখে থাকি, মনে করো 4.700 মিটার। একে যখন আমরা সেন্টিমিটারে লিখবো আমরা লিখবো 4.700 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। একে যখন আমরা মিলিমিটারে লিখবো তখন লিখবো 4.700 10 কিউব মিলিমিটার। যখন আমরা একে কিলোমিটারে লিখবো তখন লিখবো 4.700 10⁻³ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এদের কোনো ভূমিকা নেই, এই ঘরগুলি দেখে আমরা বলতে পারবো যে এই পরিমাপের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। এরপর 7 নম্বর নিয়মটি হলো বিভিন্ন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু এক্স্যাক্ট সংখ্যা বা নাম্বার দিয়ে গুণ বা ভাগ করতে হয়, সেই সম্পর্কগুলির ক্ষেত্রে এই এক্স্যাক্ট সংখ্যা বা নাম্বারগুলির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অসীম হয়। ধরো তুমি একটি বৃত্তের ব্যাস পরিমাপ করলে ডি, ব্যাস পরিমাপ করার পর একে 2 দিয়ে ভাগ করলেই তুমি ব্যাসার্ধ পাবে। অর্থাৎ দেখো এই যে এখানে 2, এটি কিন্তু তুমি পরিমাপ করনি, অর্থাৎ এটি হলো একটি এক্স্যাক্ট নাম্বার। তাছাড়া এরকমভাবে ধরো মনে করো তুমি বৃত্তের পরিধি বের করবে 2πr, দেখো এখানে এই যে 2 হলো এটি কিন্তু তুমি পরিমাপ করনি, তুমি পরিমাপ করেছো ব্যাসার্ধকে, তাহলে এই 2 বা এই 2 এগুলি এক্স্যাক্ট সংখ্যা এখানে প্রকাশ করছে, যেহেতু এগুলি পরিমাপ করা হয়নি, এগুলো এক্স্যাক্ট ভ্যালু, তাই এদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এক্ষেত্রে অসীম। অর্থাৎ আমরা প্রয়োজন মতো এদেরকে 2.0, 2.00, 2.0000 এরকম যে কোনো কিছু লিখতে পারি, তাহলে এক্স্যাক্ট সংখ্যা বা নাম্বারগুলির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অসীম হয়। তাহলে এখন তোমরা এই পরিমাপগুলির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিজেরা নির্ণয় করার চেষ্টা করো। তোমরা ভিডিওটি স্টপ করে একটু ভেবে নাও কি হচ্ছে এগুলোর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আশা করি তোমরা এই পরিমাপগুলির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিজেরা সঠিকভাবে নির্ণয় করতে পেরেছো, তা আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো এখানে 2.000 আমরা দেখেছি যে দশমিক বিন্দুর পরে যেই শূন্যগুলি থাকে অর্থাৎ এই ট্রেইলিং জিরোগুলি এগুলি তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 4। এখানে দেখো আমরা কি দেখেছি, এই শূন্য অবশ্যই তাৎপর্যপূর্ণ নয় এবং দশমিক বিন্দুর পরে প্রথম যে শূন্যগুলি থাকে এগুলিও তাৎপর্যপূর্ণ হয় না, কিন্তু ট্রেইলিং জিরোগুলি অর্থাৎ দশমিক বিন্দুর ক্ষেত্রে ট্রেইলিং জিরোগুলি তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3 4 5। এখানে দেখো আমরা আগেই দেখেছি এটি তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টি। এখানে দেখো এটি তাৎপর্যপূর্ণ নয় এবং অশূন্য সংখ্যার মাঝে কোনো শূন্য থাকলে সেটি তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। এখানে দেখো আমরা কি দেখেছি, দশমিক বিন্দু থাকলে ট্রেইলিং জিরো তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 4 5। এখানে দেখো আমরা কি দেখেছি, দশমিক বিন্দুর পর প্রথম শূন্য তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু ট্রেইলিং জিরো দশমিক থাকলে ট্রেইলিং জিরো তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2। এখন আমরা দেখব রাউন্ডিং অফ বা শূন্য মানে প্রকাশ। কোনো ভৌত রাশির পরিমাপ করার পর আমাদের অনেক সময়ই দশমিক বিন্দুর পর 2 ঘর বা 3 ঘর অর্থাৎ 2 দশমিক স্থান 3 দশমিক স্থান এরকম বিভিন্ন ক্ষেত্রেই সংক্ষিপ্ত করার প্রয়োজন হয়। তাহলে এই রাউন্ডিং অফ বা শূন্য মানে প্রকাশ করার কিছু সাধারণ নিয়ম রয়েছে, এই বিষয়গুলি আমাদের
জেনে রাখতে হবে। দেখো আমি কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো প্রথমে দুটি সাধারণ নিয়ম আছে, যে মনে করো একটি মান x = 8.3581। মনে করো এখানে দশমিক বিন্দুর পরে দেখতেই পাচ্ছ তোমরা 4 ঘর পর্যন্ত আছে। এখন মনে করো আমরা একে 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ মনে করো দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাখতে চাই। তাহলে 2 ঘর পর্যন্ত যদি রাখতে চাই তাহলে 8.35 এই পর্যন্ত রাখতে হবে। তাহলে দেখো যেই ঘরকে আমরা বাদ দেবো, অর্থাৎ আমরা 8কে বাদ দেব, তাহলে যেই ঘরকে বাদ দেব সেটি যদি 5-এর বেশি হয় তাহলে তার আগের ঘরের সঙ্গে 1 যুক্ত করে দিতে হবে। অর্থাৎ এই মানটি 2 দশমিক স্থান পর্যন্ত লিখলে আমরা লিখব 8.36। তোমাদের এই বিষয়গুলো খানিকটা ধারণা আছে। তারপর মনে করো এই মানটি y = 8.247। মনে করো আমরা একে দশমিক বিন্দুর পর 1 ঘর অবধি রাখতে চাই, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত আমরা নেব। তাহলে আমরা নিতে চাই 8.2 এই পর্যন্ত। দেখো তাহলে আমরা এখানে এই ঘরকে বাদ দিচ্ছি, অর্থাৎ 4কে বাদ দিচ্ছি। তাহলে এই সংখ্যাটি যেহেতু 5-এর কম, তাহলে আমরা আগের ঘরের সঙ্গে কোনো কিছু যোগ করব না, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত লিখলে আমরা লিখব 8.2। অর্থাৎ যেই ঘরকে বাদ দেব সেটি 5-এর বেশি হলে তার আগে 1 যোগ করতে হয়, 5-এর কম হলে একই থাকবে, কোনো কিছু যোগ করতে হবে না। এরপর দেখো 3 নম্বর নিয়ম। মনে করো একটি সংখ্যা z = 3.1058। এখন মনে করো এই সংখ্যাটিকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ 3.10 এই পর্যন্ত রাখতে চাই। দেখো তাহলে এখানে আমাদের এই ঘরকে বাদ দিতে হবে, অর্থাৎ 5 বাদ দিতে হবে। আমরা দেখলাম যে 5-এর বেশি হলে 1 যোগ হয়, 5-এর কম হলে একই থাকে, কিছু যোগ করতে হয় না। কিন্তু যখন 5 হবে তখন যদি 5-এর পরে কোনো নন জিরো অশূন্য সংখ্যা থাকে তাহলে তার আগের ঘরের সঙ্গে 1 যোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করলে আমরা করব 3.11। অর্থাৎ এখানে যেহেতু 5-এর পরে কোনো অশূন্য সংখ্যা আছে তাই এই 5কে বাদ দিলে এর আগে 1 যোগ করতে হবে। একই রকমভাবে মনে করো 3.152 এই সংখ্যাটিকেও যদি আমরা 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি তাহলে এই 5কে আমরা বাদ দেব, যেহেতু 5-এর পরে অশূন্য সংখ্যা আছে তাই এর আগে 1 যোগ করতে হবে, অর্থাৎ এটি হবে 3.2। এরপর রুল 4 ও রুল 5 দেখে নাও। মনে করো একটি সংখ্যা x = 2.25 এবং y = 2.21500। এবার দেখো এখানে আমরা মনে করি এই সংখ্যাটিকে দশমিকের পর 1 ঘর পর্যন্ত নিতে চাই, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করতে চাই। তাহলে এখানে আমরা 5কে বাদ দেব, কিন্তু দেখো শেষে এর পরে কোনো সংখ্যা নেই, নন জিরো নেই, শূন্যও নেই। তাহলে যদি এখানে আমরা 5 বাদ দিই, 5-এর বেশি বা কম হলে তো কোনো প্রবলেমই নেই। যদি আমরা 5 বাদ দিই তাহলে দেখতে হবে তার আগে যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন সংখ্যা আছে না অড আছে। যদি ইভেন অর্থাৎ যুগ্ম সংখ্যা থাকে তাহলে আমরা এখানে কোনো কিছু যোগ করব না, অর্থাৎ এখানে 1 দশমিক স্থান পর্যন্ত লিখলে আমরা লিখব 2.2। ঠিক এখানেও একই রকমভাবে দেখো এখানে মনে করো এটি 2 ধরো, এখানে দেখো দশমিকের মনে করো এখানে আমরা এটিকে 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাখতে চাই। তাহলে এখানে আমরা 5 বাদ দেব। দেখো 5-এর পরে এখানে শূন্য রয়েছে, তাহলে এখন 5-এর আগে যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে রাউন্ডিং অফ করার সময় যুগ্ম সংখ্যা থাকলে কোনো কিছু আমরা যোগ করব না, অর্থাৎ 2.22 হবে এটি 2 দশমিক স্থান পর্যন্ত। অর্থাৎ 5-এর বেশি বা কম হলে প্রবলেম নেই, কিন্তু 5 হলে আমাদের খেয়াল রাখতে হবে পরে শূন্য আছে না অশূন্য সংখ্যা আছে। একই রকমভাবে যদি এখানে অড হতো তাহলে কি হতো, মনে করো একটি সংখ্যা m, সেটি হলো মনে করো 3.215। এবার মনে করো আমরা এখানে এটিকে 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ এই পর্যন্ত রাখতে চাই। দেখো শেষে 5 আছে, 5কে আমরা বাদ দেব, পরে কোনো শূন্য নেই। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের 5-এর আগে কি আছে দেখতে হবে। দেখো এখানে যুগ্ম সংখ্যা নেই, অযুগ্ম আছে, অড নাম্বার রয়েছে। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা থাকলে সেটিকে 1 বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এটি হবে 2.22। বা যদি এরকম হতো মনে করো n = 3.517500। এবার মনে করো একে আমরা এই পর্যন্ত রাখতে চাই, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রাখতে চাই। দেখো তাহলে 5কে বাদ দেব, 5-এর পর শূন্য আছে, তাহলে 5-এর আগে অড নাম্বার আছে, একে আমরা 1 বাড়িয়ে দেব, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত এটি হবে 3.518। তাহলে এই 5টি হলো রাউন্ডিং অফ করার নিয়ম। অর্থাৎ
যদি 5-এর বেশি থাকে তাহলে 1 যোগ করবো আগের ঘরের সঙ্গে, 5-এর কম থাকলে কোনো কিছু যোগ করব না। যদি 5কে আমরা তুলে দিই এবং তারপর যদি অশূন্য সংখ্যা থাকে তাহলে আগের ঘরের সঙ্গে 1 যোগ করতে হবে। এবার যদি আমরা 5 তুলে দিই তারপর যদি কোনো ঘর না থাকে বা শূন্য থাকে তাহলে সামনে ইভেন থাকলে কোনো কিছু যোগ করব না, আর সামনে যদি অড থাকে তাহলে 1 যোগ করে দিতে হবে। এই 5 নিয়ম তোমরা মনে রাখবে, রাউন্ডিং অফ করতে আমাদের কাজে লাগবে। এখন আমরা দেখে নিব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় বিভিন্ন রাশির যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয়। দেখো, আমাদের অনেক সময় বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করার পর তারপর তাদের যোগ বিয়োগ গুণ বা ভাগ এই ধরনের বিভিন্ন অ্যারিথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে নতুন কোনো ভৌত রাশি ক্যালকুলেট করতে হয়। তাহলে দেখো, নতুন এই ভৌত রাশির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কীভাবে প্রকাশ করব তার কিছু নিয়ম আছে। মনে করো তুমি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিমাপ করলে 2 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এবং প্রস্থ পরিমাপ করলে 3 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়, তাহলে ক্ষেত্রফল বা পরিসীমার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে সেগুলি কিছু নিয়ম রয়েছে। প্রথমে আমরা দেখে নিব গুণ এবং ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে হয়, তারপর আমরা দেখে নিব যোগ বিয়োগের ক্ষেত্রে কিভাবে প্রকাশ করতে হয়। মনে করো আমরা একটি বস্তুর ভর পরিমাপ করলাম 4.237 গ্রাম, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি, তোমরা বুঝতেই পারছো। এবং ওই বস্তুর আমরা আয়তন পরিমাপ করলাম কোনো যন্ত্রের সাহায্যে 2.51 সেমি কিউব, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। তাহলে দেখো, আমরা মনে করো এই পর্যবেক্ষণ দুটি করার পর এই বস্তুর ঘনত্ব পরিমাপ করব। তাহলে তোমরা জানো যে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পেয়েছি, অর্থাৎ ঘনত্ব হবে 4.237 গ্রাম ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 2.51 সেমি কিউব। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই ঘনত্ব পেয়ে যাব। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটি করে দেখো। তাহলে দেখো, এটি যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এই মানটি পেয়ে যাব 1.68804780.876 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ঘনত্ব আমরা সরাসরি পরিমাপ করিনি, সেখানে দশমিকের পর কতগুলি ঘর এসেছে। এখন তোমরা ভেবে দেখো, তাহলে এই পরিমাপের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি এতগুলি হবে? নিশ্চয়ই নয়। দেখো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ভর করে যে যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করছি সেই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবকের ওপর, অর্থাৎ সেই যন্ত্রের প্রিসিশনের ওপর। তোমরা বুঝতেই পারছো। দেখো, এখানে মনে করো আমরা আয়তন পরিমাপ করেছি দশমিকের পর 2 ঘর, তাহলে এই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক 0.01। দেখো, এখানে দশমিকের পর আমরা 3 ঘর পরিমাপ করেছি, অর্থাৎ এখানে লঘিষ্ঠ ধ্রুবক 0.00001। তাহলে দেখো, আমরা যদি ঘনত্বকে কোনোভাবে সরাসরি পরিমাপ করতে পারতাম তাহলে এই মান পেতে গেলে আমাদের যে যন্ত্র ব্যবহার করতে হতো তার লঘিষ্ঠ ধ্রুবক কত হতে হতো তোমরা ভেবে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 0.0000000 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এত হতে হতো। বুঝতেই পারছো, আমরা এই ঘনত্ব সরাসরি পরিমাপ করিনি। সরাসরি পরিমাপ করে এই মান যদি আমরা পেতে চাই তাহলে আমাদের যে যন্ত্র ব্যবহার করতে হবে তার লঘিষ্ঠ ধ্রুবক এত হতে হবে। তাহলে বুঝতেই পারছো এটি ইম্পসিবল। তাহলে আমরা পরোক্ষভাবে পরিমাপ করে কখনোই এরকম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পেতে পারি না। তোমরা ভেবে দেখো, আমরা এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পেয়েছি কম 3, এর 4। তাহলে নতুন যে ভৌত রাশি পরিমাপ করলাম তার প্রিসিশন অর্থাৎ তার সূক্ষ্মতা কি এদের থেকে বেশি হতে পারে? কখনো নয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নাও। মনে করো এটি একটি শিকল, এখানে বিভিন্ন আংটা রয়েছে এবং মনে করো প্রত্যেকটি শিকল একদম আইডেন্টিক্যাল, একই রকম। এবার এই শিকলটিকে টেনে মনে করো ছিঁড়তে হবে। ধরে নাও 10 নিউটন বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ যে কোনো একটি আংটার মধ্যে 10 নিউটন বল প্রয়োগ করলেই শিকলটি ছিঁড়ে যাবে। কিন্তু এখন মনে করো অনুরূপ আরেকটি শিকল, বিভিন্ন আংটা রয়েছে, এখানে একটি অন্য আংটা জুড়ে দেই। এখানে দেখো, এই শিকলটির ক্ষেত্রে এই মনে করো যে কালো আংটাগুলি আছে, এগুলির যে কোনো একটি জয়েন্টকে ছেঁড়ার জন্য 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। কিন্তু মনে করো এই যে লাল আংটাটি রয়েছে, এই আংটাটি এদের তুলনায় দুর্বল, অর্থাৎ এই লাল আংটাটির সঙ্গে এই কালো আংটাটির জয়েন্টকে খুব কম বল প্রয়োগ করেই ছিঁড়ে ফেলা যায়। মনে করো এখানে 8 নিউটন বল প্রয়োগ করলে এই আংটাটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন তোমাকে বলা হলো এই শিকলটি ছেঁড়ার জন্য কত বল প্রয়োগ করতে হবে। বুঝতেই পারছো 10 নিউটন বল প্রয়োগ করলেই শিকলটি ছিঁড়ে যাবে। এখন বলো এই শিকলটি ছেঁড়ার জন্য কত বল প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই 10 নিউটন নয়, 8 নিউটন,
কারণ 8 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলেই এই জায়গায় ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এই শিকলের স্ট্রেংথ 10 নিউটন, কিন্তু এই শিকলের স্ট্রেংথ 10 নিউটন নয়, 8 নিউটন। বুঝতেই পারছো, এখানে 10 নিউটন হলেও বল প্রয়োগ করলে এটি ছিঁড়বে না, কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে। তাহলে এই শিকলের শক্তিকে যদি আমরা 8 নিউটন বলি, এই শিকলের শক্তিকে বলবো 10 নিউটন। খেয়াল করে দেখো, এখানে অনেকগুলি 10 নিউটনের শিকল থাকলেও মোট শিকলের স্ট্রেংথ নির্ধারণ কে করলো? যেটি সব থেকে উইক। একই রকমভাবে এখানে প্রত্যেকটি শিকল স্ট্রেংথ, ধরো এখানে আরেকটি মোটা শিকল লাগিয়ে দেওয়া হলো, এটি লাগে 20 নিউটন। তাহলে এখানে কিন্তু শিকলের স্ট্রেংথ 20 নিউটন হবে না, 10 নিউটনই হবে, কারণ 10 নিউটন বল প্রয়োগ করলেও কোথাও না কোথাও ব্রেক হয়ে যাবে। বুঝতেই পারছো, তাহলে এখানে মোট স্ট্রেংথ যেমন সব থেকে স্ট্রংগেস্ট দিয়ে হলো না, সব থেকে উইকেস্ট যেটি সেটি নির্ধারণ করলো টোটাল শিকলের স্ট্রেংথ। ঠিক একই রকমভাবে যখন আমরা বিভিন্ন ভৌত রাশির গুণ বা ভাগ করব, তখন যেই পরিমাপের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হবে, আমরা নতুন যে ভৌত রাশি ক্যালকুলেশন করে বের করলাম তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম যেটি সেটি নিতে হবে। অর্থাৎ আমরা ভর পরিমাপ করেছি এখানে এবং আয়তন পরিমাপ করেছি। দেখো তাহলে এখানে উইকেস্ট কোনটি? আয়তন, 3টি, ঠিক এই উদাহরণটির মতো। তাহলে এখানে এটির দ্বারা আমরা ডিসাইড করব যে আমরা প্রাপ্ত ফলাফলে কতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখবো। আবার বলছি, এই রাশিগুলির থেকে এটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অ্যাবসার্ট, এটি কখনোই হতে পারে না। তাহলে বুঝতেই পারছো এখানে আমাদের রাখতে হবে কত পর্যন্ত? এখানে আমরা রাখবো 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, কারণ এর মধ্যে কম রয়েছে, অর্থাৎ এটির পর্যবেক্ষণ উইকেস্ট। বুঝতেই পারছো, এটির পরিমাপে দেখো যন্ত্রের সূক্ষ্মতা কম, এটির সূক্ষ্মতা বেশি, তাহলে রেজাল্টের সূক্ষ্মতা এর থেকে বেশি কখনোই হতে পারে না। অর্থাৎ আমরা 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে যাই, তাহলে এই পর্যন্ত আমাদের রাখতে হবে। তাহলে দেখো এই পর্যন্ত রাখলে আমাদের রাউন্ডিং অফ প্রয়োগ করতে হবে। তাহলে 1.6, তোমরা বুঝতেই পারছো আমরা এখানে 8কে বাদ দিচ্ছি, 5-এর বেশি, তাহলে 1.69 গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ একাধিক ভৌত রাশির যখন আমরা গুণ বা ভাগ করব, তখন যেই রাশির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, প্রাপ্ত ফলাফলে ততগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। এরপর আমরা দেখব ভৌত রাশির যোগ ও বিয়োগের ক্ষেত্রে কিভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হয়। ভৌত রাশিগুলির যোগ ও বিয়োগের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর, যেটির ক্ষেত্রে দশমিক বিন্দুর পর কম সংখ্যা রয়েছে, অর্থাৎ কম ঘর, কম স্থান রয়েছে, প্রাপ্ত ফলাফলে দশমিক বিন্দুর পর ততগুলি ঘরই রাখতে হয়। দেখে নাও একটি উদাহরণের সাহায্যে। দেখো, মনে করো 3টি দৈর্ঘ্য যোগ করা হলো, দেখো 2.1 মিটার, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে 2। দেখো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 এবং এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। তাহলে এই 3টি সংখ্যা যদি আমরা যোগ করি, প্রাপ্ত ফল হবে 5.926 মিটার। বুঝতেই পারছো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 4, কিন্তু আমাদের নিয়ম হলো এখানে দশমিক বিন্দুর পর যেটির ক্ষেত্রে স্থান কম রয়েছে, দেখো এটি রয়েছে 2.1, অর্থাৎ 1 ঘর, এটি 2 ঘর, এটি 3 ঘর, অর্থাৎ প্রাপ্ত ফলাফলে আমাদের দশমিক বিন্দুর পরে একটি ঘর রাখতে হবে, অর্থাৎ আমরা এই পর্যন্ত নেব। তাহলে কি লিখবো আমরা? রাউন্ডিং অফ করে 5.9। বুঝতেই পারছো এখানে আমরা 2কে বাদ দিচ্ছি, এটি যেহেতু 5-এর কম তাই আগে আমাদের কোনো কিছু যোগ করতে হবে না। একই রকমভাবে আমরা বিয়োগের ক্ষেত্রেও দশমিক বিন্দুর পর যতগুলি ঘর রয়েছে যেটির মধ্যে সব থেকে কম সেটি নিয়ে থাকব। একই রকমভাবে দেখো দুটি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে একটি হলো 12.587 মিটার এবং আরেকটি হলো 12.5 মিটার। এই সংখ্যা দুটি বিয়োগ করলে হবে 0.087 মিটার। এখন দেখো বিয়োগের ক্ষেত্রেও একই, দশমিক বিন্দুর পর যেটির ক্ষেত্রে কম স্থান রয়েছে, দেখো এখানে দশমিক বিন্দুর পর ঘর রয়েছে একটি, তাহলে আমাদের এখানেও প্রাপ্ত ফলাফলে দশমিক বিন্দুর পর 1 ঘরই রাখতে হবে, অর্থাৎ আমরা এই পর্যন্ত নেব। এখন দেখো তাহলে কি হবে, তোমরা বুঝতেই পারছো রাউন্ডিং অফ করলে যেহেতু আমরা এখানে 8কে বাদ দিচ্ছি, তাহলে যেহেতু 5-এর বেশি 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ এটি হবে 0.1 মিটার। এখানে একটি বিষয় লক্ষ্য করো, দেখো এই পাঠে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল 5টি, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল 3টি, কিন্তু দেখো বিয়োগ ফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে গেছে 1টি। তাহলে বুঝতেই পারছো যোগ বা বিয়োগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কমে যেতে পারে। অর্থাৎ দেখো এই পাঠে অনেক বেশি প্রিসিশন ছিল, এখানেও প্রিসিশন ছিল, কিন্তু এখানে প্রিসিশন অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে কাছাকাছি দুটি সংখ্যার যখন বিয়োগ বা যোগ করা হয় তখন অনেক সময় এইরকম প্রবলেম অ্যারাইজ করে। এই কারণে আমরা অনেক সময় দুটি পাঠের যখন আমাদের ডিফারেন্স নির্ণয় করতে হয় তখন আমরা আলাদাভাবে পাঠগুলি নির্ণয় করে ডিফারেন্স করি না, অন্য কোনো পদ্ধতিতে সরাসরি আমরা এদের ডিফারেন্স পরিমাপ করে থাকি।
এখন তোমরা এই প্রত্যেকটি ম্যাথামেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এদের মানগুলি নির্ণয় করো। তোমরা ভিডিওটি স্টপ করে এগুলি সলভ করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এগুলির মান নির্ণয় করতে পেরেছো। তো আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, এটি যোগ করলে হবে 876.4382। এখন দেখো, এটিকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করব। আমরা দেখেছি যে যোগের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর যেটির ক্ষেত্রে স্থান কম রয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অর্থাৎ ফলাফলে ততগুলি স্থান থাকতে হয়। দেখো, এই পাঠের ক্ষেত্রে দশমিক বিন্দু নেই, অর্থাৎ দশমিক বিন্দুর পরে একটিও ঘর নেই। তাহলে এখানে যেহেতু কোনো দশমিক বিন্দু নেই, তাই ফলাফলেও কোনো দশমিক বিন্দু থাকবে না, অর্থাৎ রাউন্ডিং অফ করলে আমরা দশমিক বিন্দুর পরের ঘরগুলি তুলে দেব। তাহলে এটি হবে 876। এখানে দেখো, দশমিক বিন্দুর পরে যেই ঘর আমরা তুলে দিলাম সেটি 4 রয়েছে। যদি 4 অপেক্ষা বেশি হতো, 5 অপেক্ষা বেশি হতো, 6, 7, 8 হলে তার আগে এক ঘর জুড়ে দিতে হতো। তারপরে এখানে দেখো, এটি বিয়োগ করলে কি হবে, 8.0 মাইনাস 0.42, এটি হবে 7.58। দেখো, এখানেও আমাদের রাউন্ডিং অফ করতে হবে। কি করতে হয় বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে, দশমিক বিন্দুর পর যেটির ঘর সংখ্যা কম রয়েছে, অর্থাৎ 8.0। এখানে দেখো, দশমিক বিন্দুর পর ঘর রয়েছে একটি, অর্থাৎ আমাদের প্রাপ্ত ফলাফলেও দশমিক বিন্দুর পর এক ঘর রাখতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত রাখতে হবে। দেখো, তাহলে এখানে আমরা 8কে বাদ দিচ্ছি, তাহলে এর আগে 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ এটি হবে 7.6। এরপর দেখো, 4.6 ইন্টু 0.128, এটি গুণ করলে কত হবে, এটি গুণ করলে হবে 0.5888। দেখো, এখানে দেখো, গুণ বা ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যেই পাঠের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম রয়েছে সেটি দেখতে হয়। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, এখানে 2, অর্থাৎ প্রাপ্ত ফলাফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকতে হবে 2। তাহলে এই শূন্য যেহেতু তাৎপর্যপূর্ণ নয়, আমাদের এই পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ আমরা এই 8কে বাদ দিচ্ছি, তাহলে এটি হয়ে যাবে 0.59। তারপর দেখো, এই অপারেশনটি এটি যদি আমরা সরল করি, এটি হবে 0.96057। এখন দেখো, এটি একটি গুণ ভাগ, তাহলে এখানেও যেটির মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম রয়েছে ফলাফলে সেটি নিতে হবে। দেখো, এখানে রয়েছে 3টি, এখানেও রয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি, কিন্তু এখানে 4টি। তাহলে আমাদের ফলাফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে 3টি, অর্থাৎ এই পর্যন্ত রাখতে হবে। তাহলে দেখো কি হবে, 0.96। এবার দেখো, আমরা এখানে 5কে বাদ দিচ্ছি, তাহলে 5-এর পরে যদি অশূন্য থাকে তাহলে আগে 1 যোগ করে দিতে হয়, অর্থাৎ এটি হবে 961। তাহলে এই হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আমরা দেখলাম যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী, কীভাবে সেটি নির্ণয় করতে হয়, এবং যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কীভাবে সেই নিয়ম মেনে আমাদের ফলাফলকে প্রকাশ করতে হয়। তোমরা তোমাদের টেক্সট বই থেকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সংক্রান্ত আরও কিছু সমস্যা সমাধান করলে এই বিষয়গুলি নিয়ে তোমাদের কোনো আর প্রবলেম থাকবে না।